নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। সোমবার বিকেলে খোয়াই মহকুমার রামচন্দ্র ঘাট স্থিত জহর নবোদয় বিদ্যালয়ের সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে। শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষা অর্পিতা শুক্লা, খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ চন্দ্র যাদব সহ আরো অনেকে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিশেষ একটি লক্ষ্যমাত্রাকে বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে নবোদয় বিদ্যালয় স্থাপন করেছে। नवोदय स्कूल देश भर में हर जिला में एक स्कूल सेंट्रल गवर्नमेंट ने एक ही उद्देश्य लगाया कि ये देश में अलग अलग भाषा बात करते हैं, अलग अलग वेश धारण करते हैं, अलग अलग उनके खाना बाकी के डिफरेंट होने के बावजूद भी हम सब भारतवासी है। ये एक इमेज ভাগ্যের কাছে হেরে গেল দিবাদ্রিতা এবং তার স্বামী আদিত্য। নবদম্পতির এই জীবন মাত্র 5 দিনের মাথায় জীবনে নেমে আসলো অমাবস্যা। সোমবার দিবাদ্রিতাকে শেষ বিদায় জানালো পরিবার পরিজন। ভাগ্যের কি নির্মম পরিহাস। মাত্র 5 দিন আগে 7 পাকে বাধা হয়ে নতুন জীবন শুরু হয়েছিল দিবাদ্রিতা এবং তার স্বামী আদিত্যের। কিন্তু কে বা জানতো নতুন দম্পতি জীবন শুরুর মাত্র 5 দিনের মাথায় তাদের জীবনে নেমে আসবে অমাবস্যা। বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের দম্পতি জীবন। মাত্র কয়েক সেকেন্ডে ভয়াবহ দুর্ঘটনায় ভাগ্যের কাছে হেরে গেল দুজনে। রয়ে গেল আদিত্য। ফুলের মালার সাজে সিঁথিতে সিঁদুর পরে আজ চিরসজ্জায় দিবাদ্রিতা। সবকিছুই ঠিক ছিল তাদের জীবনে। ভালো লেগেছিল দুজনের। রবিবার মায়ের আশীর্বাদ নিয়ে সুদূর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন দুজনে। জনম জনম এভাবেই জীবন সঙ্গী হবে। কিন্তু কেউ জানতো না রবিবারই তাদের দম্পতি জীবনের শেষ দিন। বাগমা এলাকায় দুর্ঘটনায় দুজনেই হেরে গেল তাদের ভালোবাসার কাছে। সোমবার দিবাদ্রিতা চৌধুরীকে জিবি হাসপাতালে মর্গে গিয়ে ময়নাতদন্তের পর নিয়ে আসা হয় রামনগর 1 নম্বর রোড স্থিত আবাসনে। বাকরুদ্ধ তাঁর পরিবার। যারা গত 5 দিন আগে তাদের বিয়ের অভিনন্দন জানাতে এসেছিল, তারা এই দিন এসেছে দিবাদ্রিতাকে শেষ শ্রদ্ধা জানাতে। দু চোখে অশ্রু ধরে রাখতে পারেনি কেউই। শেষ বিদায় জানিয়ে শোকস্তব্ধ হয়ে পড়ে সকলে। উল্লেখ্য, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মায়ের দর্শন করে গৃহবধূ দিবাদ্রিতা চৌধুরী ও তাঁর স্বামী রবিবার দুপুরে আগরতলা ফিরছিলেন। কিন্তু বাগমা আসার পর তাদের গাড়ির সাথে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নবগৃহবধূ ও তার স্বামী আটকে পড়ে গাড়িতে। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গাড়ির দরজা ভেঙে তাদের বের করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী আদিত্য সাহারও অবস্থা আশঙ্কাজনক। সান্দন টিভি। পারিবারিক বিবাদের জেরে মদ্যপ অবস্থায় নিজ বসত ঘরে আগুন লাগিয়ে দেয় গৃহকর্তা। বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত আসবাবপত্র সহ গোটা ঘরটি। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকেলে প্রায় 4:30 নাগাদ বাগমা বগাবাসা গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্বপাড়া এলাকায় তপন পালের বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আশপাশের লোকজন বসত ঘরে ধোঁয়া সহ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে খবর দেয় উদয়পুর দমকল কর্মীদের। দীর্ঘ সময় পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরের সমস্ত আসবাবপত্র
পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। জানা গেছে তপন পালের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিবাদ চলছিল। সোমবার তপনের বাড়িতে তার শাশুড়ি আসে। অভিযোগ, মদ্যপ অবস্থায় তপন তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলে স্ত্রী সন্তানদের সাথে করে বাপের বাড়িতে নিয়ে যায় শাশুড়ি। পরিবারের সবার অদৃশ্যে তপন মদ্যপ অবস্থায় নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নাম তপন পাল। তো তাদের বাড়িতে প্রায় 4টা নাগাদ, মানে 5টা, হয় এমনই হঠাৎ ধোঁয়া, মানুষে দেখতেছে হঠাৎ ধোঁয়া। তো ধোঁয়া করতে করতে, তা আমি পঞ্চায়েতেরই প্রধান, কিন্তু আমিও ধোঁয়া করতে করতে আমিও বুকের পেছনে আমিও ছুটতেছি। আয়া দেখি এই আগুন পুরা দমে মানে ঘর ফিরে যেতেছে। তখন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আইসে, ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে সঙ্গে সঙ্গে আবার আইসে ফায়ার সার্ভিস বসত ঘরের মধ্যে। হ্যাঁ, বসত ঘর। তারপরে আবার থানাতে আমাদের বড়বাবু উনি আইসে। কেমনে লাগছে আগুনটা? কেমনে লাগছে এখন পর্যন্ত এটার আমরা কিছু বুঝতে পারতেছি কেমন, না, কারণ বাড়ির লোকজন ছিল না। ক্ষয়ক্ষতি হয়েছে কেমন? হ্যাঁ, ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি ভালো হয়েছে, খুব ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। এর ঘরে কিচ্ছু নাই। আমি আর নিজে লাগাইছি। লাগাইছো? নিজে লাগাইছি। তুমি নিজে লাগাইছো? তুমি নিজে লাগাইছো? লাগাইছি। কেন লাগাইছি? ভগবান হয়। বকো, হ্যাঁ বকো, বউ দাদার দেশে ওখানে গো। বললাম সব কিছু। সোমবার ধর্মনগরের দীঘলবাগ চৌমোহনী থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। স্বপন নাথ নামে এক ব্যক্তি রাস্তায় ব্যাগটি পেয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেন। ব্যাগের মধ্যে একটি ব্লুটুথ, একটি আইফোন মোবাইল ছিল, কিছু বাংলাদেশি টাকা এবং ইউরো টাকাও ছিল। দীর্ঘ সময় পরও এই ব্যাগের মালিকানা কেউ দাবি না করায় ধর্মনগর মহকুমা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। ধর্মনগর থানার এক পুলিশ কর্মী জানান, ধর্মনগরের দীঘলবাগ চৌমোহনী এলাকায় স্বপন নাথ নামে এক ব্যক্তি ব্যাগটি কুড়িয়ে পেয়েছেন। পরবর্তী সময় স্বপন নাথ ধর্মনগর থানায় ব্যাগটি জমা দিয়ে যায়। ব্যাগে একটি মোবাইল, একটি ব্লুটুথ, কিছু বাংলাদেশি টাকা ও কিছু ইউরো রয়েছে। ওই দীঘলবাগ চৌমোহনীর এখানে একজন স্বপন নাথ করে রাস্তার মধ্যে একটা ব্যাগ পাইছে, ব্যাগটা নিয়ে আইয়া থানাতে জমা দিয়েছে। এটার মধ্যে একটা মোবাইল আছে, একটা ব্লুটুথ আছে, বাংলাদেশি কিছু টাকা এবং ইউরো টাকা একটা যেন জমা দিয়েছে। এখন পর্যন্ত এটার মালিক বাইরেছে না, বাকি কোনো খবর হচ্ছে না। কমলপুর মহকুমার বিচার বিভাগীয় প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতোষ ধর এর কক্ষে শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে বিচারক বিশ্বতোষ ধরের বিরুদ্ধে কমলপুর থানায় মামলা দায়ের করলেন অসহায় গৃহবধূ। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে প্রদেশ মহিলা কংগ্রেস। শ্লীলতাহানির অভিযোগ এনে কমলপুর থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত 16 ফেব্রুয়ারি বিচার বিভাগীয় প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতোষ ধরের কক্ষে জবানবন্দি দিতে যান কচুছড়া থানার অন্তর্গত 14 ঘাটের এক অসহায় গৃহবধূ। অসহায় এই গৃহবধূর অভিযোগ, বিচারক বিশ্বতোষ ধর তার নিজ কক্ষে সেই গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে জবানবন্দি নেওয়ার সময়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার কমলপুর থানায় প্রথম শ্রেণীর আদালতের বিচারক বিশ্বতোষ ধরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে সেই অসহায় গৃহবধূ। তিনি তার এই দায়ের করা অভিযোগপত্রে সুষ্ঠু তদন্তক্রমে বিচারক বিশ্বতোষ ধরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে ঘটনাটি নিয়ে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস। সোমবার সন্ধ্যায় প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে নারী রাজ্যে সুরক্ষিত নয়। কচুছড়ার ঘটনা এরই প্রমাণ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা। ইতিমধ্যে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রীর কাছে বিষয়টি পৌঁছে যায় বলেও অভিমত ব্যক্ত করা হয় এই সাংবাদিক সম্মেলনে। একই সঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে বেঁধে দেওয়া হয় 15 দিনের সময়। এই 15 দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে রীতিমতো হুমকি দিয়ে দিল তারা। সেই সঙ্গে রাজ্য সরকারের কাছে অসহায় এই গৃহবধূর নিরাপত্তার দাবি করা হয়। আর আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্য সরকারকে আমরা জানান দিতে চাই, যদি মহিলাদের উপর এইভাবে
অত্যাচার চলতেই থাকে, তবে আমরা বসে থাকবো না। আমরা এই মহিলা কংগ্রেসের তরফ থেকে জোরদার আন্দোলনে নামব এবং আমরা চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যেখানে যারা রক্ষক তারাই ভক্ষকের কাজ করছেন, সেই জায়গায় আমরা বিচার চাইতে আর কার কাছে যাব, সেই প্রশ্ন আমি রাজ্য সরকারকে করতে চাই এবং এটার যেন সুষ্ঠু তদন্ত হোক। প্রথম শ্রেণীর বিচারক বিশ্বতোষ ধরের বিরুদ্ধে পুলিশ কিভাবে তদন্ত কার্য চালিয়ে যায় এবারে এটাই দেখার। শ্যামন টিভি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষ। এই দেশের গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত, কলঙ্কিত এবং ধর্ষিত। এদেশের মানুষ কথা বলার অধিকার পাচ্ছে না। বিজেপি সরকার যাই বলবে সেটাই হবে। প্রধানমন্ত্রীকে অবতার বলে তীব্র সমালোচনা করে এই কথা বলেন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। তিনি রাজধানীর ড্রপগেট এলাকায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত পথসভায় এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি ভাবেন মহিলাদের একগুচ্ছ বিল পাস করে তিনি 2024 লোকসভা নির্বাচনের বৈতরণী পার হবে, তাহলে তিনি ভুল ভাবছেন। ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা চালু করে বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দেশব্যাপী ক্ষমতাচ্যুত করেছে কংগ্রেসকে। তিনি আরো বলেন, সারা দেশের মতো রাজ্যের মহিলারা নির্যাতনের শিকার এবং এইগুলি সবকিছুই দেখে সরকার চুপ। কিন্তু সরকারের উদ্দেশ্যে একটাই প্রশ্ন, কেন সর্বদলীয় বৈঠক ডাকে না? বামেরা তো মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিল, সর্বদলীয় বৈঠক ডেকে নারী নির্যাতনের ঘটনা বন্ধ করার জন্য দাবি করেছিল। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন এই ধরনের নারী নির্যাতনের ঘটনা বন্ধ করবে, সুশাসন দেবে এবং গুন্ডামি বন্ধ করবে, কিন্তু কিছুই তো বন্ধ হয়নি। এর বিরুদ্ধে আগামী দিনে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে জানান তিনি। আয়োজিত পথসভায় এদিন দাবি তোলা হয় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মী ছাঁটাই বন্ধ করা, রেগার কাজের মজুরি বৃদ্ধি করা, খাদ্য সংকট নিরসনের জন্য জনজাতি এলাকায় ডাবল রেশন প্রদান করা ইত্যাদি। আয়োজিত সভায় এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্নদত্ত, ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা আরতি নন্দী সহ অন্যান্যরা। শাসন দেব, আমি এই সমস্ত গুন্ডামি বন্ধ করব। আজকে আমরা দেখি আমার বাড়ির পাশে বামপন্থী আন্দোলন করে দেখে তার বাড়িতে আজকে 1 মাস যাবৎ প্রতিদিন আক্রমণ, প্রতিদিন মদের বোতল ছুটছে, প্রতিদিন পাথর ছুটছে, প্রতিদিন তার বাড়িতে আক্রমণ করছে। বামপন্থী যখন সমস্যায় পড়ে, মেয়েদের উপরে যখন দ্রৌপদীর মতো অত্যাচার বাড়ে, তখন নাকি ভগবানের অবতার আবির্ভূত হন, আর মোদি নাকি তিনি একজন অবতার। আশ্চর্য ব্যাপার। পাথরে যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, তাহলে কালকে যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মাত্র 7 দিনে বধূ যিনি নিহত হলেন, যারা নিহত হলো অল্প বয়সে, আরে বাবা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাত জোর করে বলবো, আপনি মোদিকে ডাকেন, এদের প্রাণ প্রতিষ্ঠা করতে বলেন, এদের জীবন দিতে বলেন, তাহলে বুঝবো তিনি অবতার, যুগে যুগে অবতার। 150 বছরের বেশি পুরনো কৈলাসহরের খাওড়াবিল এলাকায় অবস্থিত চতুর্দশ দেবতার মন্দিরে এবছরও মাঘ পূর্ণিমার দিনে পুজো ও মেলা অনুষ্ঠিত হবে। এই পুজো ও মেলা উপলক্ষে শেষ পর্যায়ের প্রস্তুতি বৈঠক সোমবার বিকেলে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দীপর্মা, ব্লক আধিকারিক রাজেন্দ্র মালাকার, বিশিষ্ট সমাজসেবী অনিল নম, অর্থেন্দু নম, দুর্লভ নম সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। বৈঠক শেষে পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে জানান যে প্রতি বছর মাঘ পূর্ণিমার দিনে একদিনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকলেও এবছর 2 দিন মেলা অনুষ্ঠিত হবে। আগামী 23 এবং 24 ফেব্রুয়ারি খাওড়াবিল 14 দেবতা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবছরও বিশাল আকারের মেলা বসবে। 2 দিন ব্যাপী মেলার উদ্বোধন হবে 23 ফেব্রুয়ারি। 2 দিন ব্যাপী এই মেলায় রাজ্য সরকারের 3 মন্ত্রী ও পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী
মোহন ত্রিপুরার উপস্থিত থাকার কথা রয়েছে। 24শে ফেব্রুয়ারি সকাল থেকে মন্দিরে পুজো শুরু হবে এবং সারা দিন ব্যাপী দর্শনার্থীদের জন্য থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। সারাদিন ব্যাপী মেলায় বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি মেলা প্রাঙ্গণে সকল অংশের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। দুদিন ব্যাপী এই মেলায় প্রতি বছর মেলার দ্বিতীয় দিনে লক্ষাধিক লোকের সমাগম ঘটে বলে তিনি জানান। এই মেলায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি বহির্রাজ্যের মানুষেরাও আসেন। চোদ্দ দেবতার মন্দির, প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে এখানে পূজা এবং মেলা হয়। এটা আমাদের কথিত আছে এটা জাগ্রত দেবস্থল। এই দেবস্থলে আমাদের জেলা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক ভক্তরা এখানে আসেন এই মাঘী পূর্ণিমার মেলাতে। বা ইদানিং আমরা দেখছি বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন, এখানে পূজা দিচ্ছেন, মানত করে যাচ্ছেন এবং এটা থেকে ফলও তারা পাচ্ছেন। এগুলি আমরা দৈব শক্তির একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরা পুলিশের 150তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার তেলিয়ামুড়া মহকুমায় এক ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় খেতাব দখলের যুদ্ধে মুখোমুখি হয় তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব এবং তেলিয়ামুড়া মহকুমা থানা। চরম রোমাঞ্চকর ফাইনালে 2-1 তেলিয়ামুড়া পুলিশের কাছে হেরে যায় মহকুমার প্রেস ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব দেবনাথ, সুকান্ত সেন চৌধুরী, তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথী রায় প্রমুখ। বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা পুলিশ কর্তৃক আয়োজিত আজকে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আইএস গ্রাউন্ডে। তো টুর্নামেন্টে তেলিয়ামুড়া প্রেস ক্লাব এবং তেলিয়ামুড়া পিএস ফাইনালে উঠে। ফাইনালে বেস্ট অফ 3 ম্যাচে ত্রিপুরা পুলিশ চ্যাম্পিয়ন হয় এবং তেলিয়ামুড়া প্রেস ক্লাব রানার্স আপ হয় এবং তাদের মধ্যে আমরা পুরস্কার দিই। ত্রিপুরা পুলিশের 150তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সোমবার বিলোনিয়া মহকুমায়ও বিকেআর মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচে বিলোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন 3-0 গোলে হারিয়ে দেয় ত্রিপুরা পুলিশকে। বিরতির আগে 2টি এবং বিরতির পর একটি গোল করে বিলোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক সিনহা, বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস প্রমুখ। উপস্থিত অতিথি আজকে বিভিন্ন থানা লেভেলে ফুটবল ম্যাচ, ভলিবল ম্যাচ হচ্ছে। আমাদের একটাই উদ্দেশ্য যে ত্রিপুরা পুলিশ দীর্ঘ 150 বছর, হয়তো আপনারা নাও জানতে পারেন যে ভারতবর্ষ থেকে ত্রিপুরা স্বাধীনতা পরে 1949 সালে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়। তার পূর্বে ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র ছিল, রাজ্য ছিল, সেখানে মহারাজদের শাসন ছিল। তখনও ত্রিপুরা পুলিশের বর্ষপূর্তি 150তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তৃতীয় বাহিনী টিএসআর এর উদ্যোগে ব্যাটালিয়নের সদর দফতরে ভলিবল এবং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সোমবার। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন তৃতীয় বাহিনী টিএসআর এর কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা, সহকারী কমান্ডেন্ট সুমন মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। ভলিবল টুর্নামেন্টে কচুছড়া ও আমবাসা এলাকা থেকে মোট 10টি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বের পর ফাইনাল খেলায় অংশ নেয় বাগমারা টাইগার্স ও নাইটিঙ্গেল এফসি। চ্যাম্পিয়ন হয়েছে বাগমারা টাইগার্স দল। অন্যদিকে ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশ নেয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় নাইটিঙ্গেল ফুটবল ক্লাব এবং জার্মান জয়পাড়ার মধ্যে। নাইটিঙ্গেল ফুটবল ক্লাবকে হারিয়ে টাইব্রেকার চ্যাম্পিয়ন হয়েছে জার্মান জয়পাড়া। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। বক্তব্য রাখতে গিয়ে কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা মাদকের বিরুদ্ধে সমাজে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য সকলকে আহ্বান জানান। পাশাপাশি তিনি নারীদের ওপর অত্যাচার ও সাইবার ক্রাইমের অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। এই দুটি টুর্নামেন্টে এলাকাবাসী সহ জওয়ানদের উপস্থিতি ছিল লক্ষণীয়। फुटबॉल एवं वॉलीबॉल खेल प्रतियोगिता का आयोजन किया गया है, जिसमें आप आसपास के क्षेत्र से सभी क्लब से खिलाड़ी एवं जनमानस ने इस खेल प्रतियोगिता में बढ़चढ़ सम्मिलित होकर इस खेल आयोजन का आगे बढ़ाने का मदद किया है। इस कार्यक्रम के तहत स्कूल और कॉलेज से आए हुए और बाकी आसपास गांव से आए हुए आप सभी लोगों को ये ध्यान रखना है कि
समाज में जो महिलाएं हैं उनके खिलाफ जो भी आपराधिक मामले का हो रहा है समाज में, उसको रोकने के लिए हम लोग आज जागरूकता अभियान चलाया जा रहा है। उसी के तहत পরম দয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের 164তম শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে 11 ফেব্রুয়ারি থেকে ব্যাপক কর্মসূচি শুরু হয়। ছোটদের মধ্যে বসে অঙ্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার দুস্থদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যেখানে রক্ত পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ভক্তিমূলক বাইক র্যালি, আর 18 ফেব্রুয়ারি বিকেলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আবির্ভাব উৎসবের সূচনা হয়। এই সূচনা করেন বেদবাণী চক্রের সম্পাদক অরুণ কান্তি ঘোষ, সভাপতি নিবারণ দাস, পুরোহিত সুবীর কান্তি ভট্টাচার্য প্রমুখ। সোমবার সকালে বাল্যভোগ, দুপুরে অন্নভোগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি নগর পরিক্রমার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। পরমদয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের 164তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে আমরা গত 11 ফেব্রুয়ারি আমরা ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, রক্ত পরীক্ষা এবং বিনামূল্যে আমরা ওষুধ প্রদান করি। এবং গতকাল বিকাল থেকে আমাদের গঙ্গা আহ্বান। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শ্যামদন টিভির পর্দায়। শ্যামদন টিভি, দায়বদ্ধতায় চার ঐতিহ্য।